বাঁচাইছো। আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসক বৃন্দ, এফসিপিএস মেডিসিন পরীক্ষার্থী বৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের এফসিপিএস মেডিসিন পার্ট 1-এর একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মেডিকেল অনকোলজি। আপনারা জানেন যে এফসিপিএস পার্ট 1-এর 3টি পত্রের ভেতরে প্রথম পত্রে সিলেবাসে প্রিন্সিপাল অফ মেডিকেল অনকোলজি সংযুক্ত করা হয়েছে। ক্লাসের শুরুতে আমি আশা করব যে আপনারা সবাই ডেভিডসনটি সংগ্রহ করেছেন, 23তম এডিশন, এবং এটা 1313তম পৃষ্ঠা নাম্বার 1313, সেটি ওপেন করে তারপরে ক্লাসটিতে অংশগ্রহণ করবেন। আমরা এই লেকচারের শেষে গিয়ে ডেভিডসনটি মার্ক করে দেওয়ার চেষ্টা করব। তার আগে জেনে নিব সিলেবাস থেকে আমাদের এই পরীক্ষার জন্য কি পড়তে হবে। মার্কস ডিস্ট্রিবিউশন যদি দেখা যায় তাহলে সেখানে মাত্র 1 থেকে 2টি প্রশ্ন আসার কথা বলা হয়েছে, কিন্তু যাদের রেসিডেন্সি দেওয়ার প্ল্যান আছে এটি জেনে রাখবেন যে এই একটি নিউপ্লাজম বা অনকোলজি চ্যাপ্টার থেকে, সেটা কিন্তু ডেভিডসন বেস করলে তখন হবে না, আপনাকে অবশ্যই রবিন্সের সাহায্য নিতে হবে। এর সাথে আপনি খালেক স্যারের বইয়ের সাহায্য নিতে পারেন। তো এক্ষেত্রে গত রেসিডেন্সিতে প্রায় 14 থেকে 15টি প্রশ্ন, যদিও এটি খুবই আনলাইকলি, কিন্তু চ্যাপ্টারের গুরুত্ব আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ প্রশ্ন এখান থেকে এসেছে। সুতরাং রবিন্সের একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটি আপনি যখন রেসিডেন্সি প্রিপারেশন নেবেন তখন আপনি অবশ্যই এটা আপনার সাথে সংযুক্ত করবেন। আজকে আমরা এফসিপিএস মেডিসিনকে টার্গেট করে ক্লাসটি পরিচালনা করব। সেই হিসাবে প্রথমেই জেনে নেওয়া যাক আপনার এফসিপিএস মেডিসিনের সিলেবাসে অনকোলজি থেকে কি কি জিনিস আসতে পারে। যদি সিলেবাসে দেখেন 28 নম্বর পৃষ্ঠায় সিলেবাসের, সেখানে এই কথাগুলো বলা আছে যে আমরা আজকে কি কি জানার চেষ্টা করব। পরীক্ষা আপনার প্রশ্নগুলো থেকে জানতে চাওয়া হবে ইউ হ্যাভ your existing understanding of pathogenesis of neoplasm, ঠিক আছে, প্যাথোজেনেসিস সম্পর্কে আপনার ধারণা আছে কিনা, বিহেভিয়ার অফ দ্য ক্যান্সার সেলস, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। এর মধ্যে আরও কিছু পয়েন্ট আউট করে বলা আছে, সেটি হচ্ছে ইটিওলজি, তারপরে আছে আপনার স্টেজিং, প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম, প্রিন্সিপাল অফ কেমোথেরাপি, প্রিন্সিপাল অফ এন্ডোক্রাইন থেরাপি অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ক্যান্সার পেইন। ওকে, তাহলে এই জিনিসগুলোকে যখন আমরা ডেভিডসনকে সামনে রেখে সাজাতে চেষ্টা করব, আজকে অনেক অনেক তথ্য আমাদের রবিন্স থেকে জানতে হবে, এবং কনসেপশন ক্লিয়ার করা ডেফিনেটলি খুবই জরুরি অনকোলজিক মেকানিজমের জন্য। সেক্ষেত্রে আমরা আজকের এই আলোচনাটা কয়েকটা ভাগ করতে পারি। যদি ডেভিডসনকে আমরা হাইলাইট করি, এর মধ্যে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, আপনাকে আমি মোদ্দা কথায় বলে দিতে পারি। যদি 1313 পৃষ্ঠা থেকে শুরু করে অনওয়ার্ডস যান, যেহেতু 1 থেকে 2টি প্রশ্ন আসবে, তাহলে আমরা কটি প্রশ্ন এখান থেকে পড়ার চেষ্টা করব সেই বিষয়টা আগে বুঝে নিই। 2টি জিনিসের জন্য কমপক্ষে আপনার 10 থেকে 15টি জিনিস জানার চেষ্টা করব, 15টি টপিকস। এর মধ্যে ডেভিডসনে কি আছে? ডেভিডসনে একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা হচ্ছে সেল সাইকেল। অনকোলজি জানার জন্য সেল সাইকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর সাথে আছে মেকানিজম, এটা অনকোপ্লাস্টিক যে মেকানিজম, সেই মেকানিজমটা জানতে হবে। এরপরে আছে কিছু ডিটারমিনেন্টস, মানে ক্যান্সার কেন হয়। হ্যাঁ, এর মধ্যে কিছু ফ্যাক্টরস আছে, কিছু জেনেটিক ফ্যাক্টরস আছে, কিছু অকুপেশনাল ফ্যাক্টরস আছে, কিছু আপনার এটাকে বলা ইনফেকশাস কিছু মেকানিজম আছে। এই মেকানিজমটা আপনাকে জানতে হবে। তৃতীয় যেটা হচ্ছে যে আমরা ডায়াগনোসিস অফ দ্য টিউমার, এই ডায়াগনোসিসের ভেতরে আপনার সাইটোলজি থেকে শুরু করে সাইটোলজি পড়তে হবে, টিউমার মার্কার জানতে হবে, এবং হচ্ছে হিস্টোপ্যাথোলজি এবং স্টেজিং, টিউমারের গ্রেডিং এবং স্টেজিং, এই জিনিসগুলো আমাদের অবশ্যই আয়ত্তে থাকতে হবে। যদিও এটা ডেভিডসনে খুব ভালোভাবে ক্লিয়ার করা নেই, এটি আমাদের লেকচার শিটে চমৎকারভাবে দেওয়া হচ্ছে। এরপরে ম্যানিফেস্টেশন, ক্যান্সারের ম্যানিফেস্টেশন। তাহলে আমি কি বললাম? ডায়াগনোসিস, আগে অবশ্য ম্যানিফেস্টেশন বললে ভালো হতো। তো ম্যানিফেস্টেশনের ভেতরে আছে বই অনুযায়ী, একটা হচ্ছে
ডিরেক্ট, যেটা ক্যান্সার তো নিজে তো স্পেস অকুপাইং একটা লেশন, তার তো কিছু স্পেস অকুপাইং আছে, কিন্তু আরও কিছু আছে যেমন নন মেটাস্টেটিক ম্যানিফেস্টেশন জানতে হবে, এটার সাথে জানতে হবে নিউরোলজিক ম্যানিফেস্টেশন, কিউটেনিয়াস ম্যানিফেস্টেশন, এগুলো শুধু নামগুলো আমরা জেনে যাওয়ার চেষ্টা করব। এটার সাথে পড়তে হবে হরমোনাল কোনো আছে কিনা, এগুলোর সাথে হরমোনের কোনো রিলেশন আছে কিনা, হরমোন প্রডিউস করছে কিনা, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটার সাথে হচ্ছে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনের কথা আমি অলরেডি বলেছি আপনাদেরকে। এরপরে আসে অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে মেটাস্টেসিস না পড়ে পরীক্ষার হলে কোনোভাবেই যাওয়া যাবে না। মেটাস্টেসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 5টি জিনিসের মেটাস্টেসিস আপনার জানা থাকতে হবে পরীক্ষার জন্য, 5টি জিনিস, ঠিক আছে? আশা করছি নোটপ্যাড অথবা আপনার কলম আপনার সাথে আছে। কিছু যেই জায়গাগুলো নোট করার প্রয়োজন সেগুলো নোট করে ফেলবেন, অথবা ডেভিডসনের পাশে লিখে ফেলবেন, অথবা আপনি লেকচার শিটে আমি পেজ নাম্বার যখন বলতে থাকবো সেক্ষেত্রে আপনার লেকচার শিটগুলোকে আপনার পাশে বসে নোট করে ফেলতে পারেন। বেস্ট হচ্ছে লেকচার শিটের মধ্যে লিখে ফেলা। এরপরে আসেন কেমোথেরাপি নিয়ে কিছু, যেহেতু আছে কেমোর কিছু নামগুলো জানতে হবে টুকিটাকি। এর সাথে হচ্ছে কেমো এবং রেডিওথেরাপির যে কমপ্লিকেশন সেটা আমাদের জানা থাকতে হবে, কারণ এখানে ডেভিডসনের চমৎকার একটি ছবি আছে এবং এই ছবি থেকে পরীক্ষা প্রশ্ন আসে। ফাইনালি হচ্ছে বায়োলজিক্যাল থেরাপিস, ওইটা আমরা জানার চেষ্টা করব শেষ মুহূর্তে গিয়ে। তাহলে সব মিলিয়ে আপনাকে আমি বলে দিব যে আজকে মোট কোন 10টি জায়গা পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ফর ইউর FCPS মেডিসিন পার্ট 1। ওকে, তাহলে যদি লেকচার শিটে চলে যাই, অথবা আপনি এখানে যদি একটু দৃষ্টিপাত করেন, এই দৃষ্টিপাতের ভেতরে কোন কোন জায়গাগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। একটা বলেছি যে রেসিডেন্সিতে এভরিথিং, এই লেকচার শিট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট হ্যাজ গট ভেরি মাচ ইম্পর্টেন্স ফর রেসিডেন্সি। বাট আজকে যেহেতু আমরা FCPS পার্ট 1 এর কথা বলছি, সেই হিসাবে আমি শুরুতে আপনাকে কয়েকটা জিনিস বলে দিতে চাই। যদি আপনার লেকচার শিট থেকে থাকে, লেকচার শিটে পেজ নাম্বার 2, আর না হলে আমরা স্ক্রিনে দেখতে পারেন, স্ক্রিনে আছে। এই স্ক্রিনের ভেতরে কিছু জিনিস, এই যে প্রিন্সিপালস অথবা জানা বা ম্যানিফেস্টেশন, এই জিনিসগুলো যখন আমরা জানার চেষ্টা করব, এর মধ্যে আপনি দেখতে পারেন যে ওখানে ডিসপ্লাসিয়া, হাইপারপ্লাসিয়া, নিউপ্লাসিয়া, বিনাইন এরকম কিছু বিষয় আছে। কিছু পেইড কোশ্চেন থাকে, যেমন চাইল্ডহুড টিউমার, এটা নিয়ে প্রশ্ন থাকে। সেল সাইকেল, আপনি এখানে এটাকে ইনফিনিটি স্টার দিতে পারেন ফর ইউর এক্সাম। এরপরে দেখবেন যে 3 নাম্বার পেজে আমি লেকচার শিট ফলো করলে ভালো হবে, কারণ এখানকার স্লাইডের লিস্টটা বেশ পুরাতন। এর না হলে আপনি নোট করে নেন। P53 ইনফিনিটি স্টার, এটা সম্পর্কে আপনাকে জানা থাকতে হবে। এরপরে যে ক্যান্সারের ম্যানিফেস্টেশন, তার নেচার, এর মধ্যে হচ্ছে ডিসপ্লাসিয়া, তারপর হচ্ছে ফিচার্স অফ অ্যানাপ্লাসিয়া, ফিচার্স অফ এ ম্যালিগন্যান্ট সেল, পরীক্ষায় এসেছিল সিঙ্গেল বেস্ট কোশ্চেনে, ফিচার্স অফ অ্যান অ্যানাপ্লাস্টিক সেল। এরপরে আমরা জানবো, চাইল্ডহুড টিউমারের কথা বলেছি, অকুপেশনাল এজেন্টস। যদিও ডেভিডসনে একটা চার্ট দেওয়া আছে, বাট আমার কাছে এটা খুব বেশি এনরিচড মনে হয় না, বরং অধিকতর জ্ঞানের জন্য আমরা এই চার্টটাকে আবার একটু রিভাইভ করব, আমরা লেকচার শিট থেকে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? অকুপেশনাল এজেন্টস, এমন কোনো পরীক্ষা নাই যেখানে আপনাকে অবশ্যই জানতে হবে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম। ওকে, প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম, এই জিনিসটা হচ্ছে জানা থাকতে হবে। এরপরে আসেন প্রি ক্যান্সারাস কন্ডিশন, ইনফিনিটি স্টার, প্রি ক্যান্সারাস কন্ডিশন, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা। এরপরে আপনি লিখবেন ট্রিপল স্টার দিয়ে, হেরিডিটারি প্রিডিসপোজিশন অফ দ্য ক্যান্সার। মেডিসিনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চার্ট আছে, এই চার্টটা পড়লে আশা করি হেরিডিটারি প্রিডিসপোজিশন অফ দ্য ক্যান্সার সিনড্রোম। ওকে, এরপরে আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে অনকোজিন এবং টিউমার সাপ্রেসর জিনস, অনকোজিনস অ্যান্ড টিউমার সাপ্রেসর জিনস। এরপরে জানার চেষ্টা করব হচ্ছে আমরা ডায়াগনোসিস অফ দ্য ক্যান্সার, ঠিক আছে? ডায়াগনোসিস অফ দ্য ক্যান্সারের ভেতরে আপনাকে যেটা জানা থাকতে হবে, গ্রেডিং এবং স্টেজিং, এটা একটা। তারপরে হচ্ছে FNAC, ইনফিনিটি স্টার, FNAC পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরপরে আসবে হচ্ছে আপনার টিউমার মার্কার। এমন কোনো পরীক্ষা হতে পারে না যেখানে কোনো টিউমার মার্কার ছাড়া প্রশ্ন থাকে, টিউমার মার্কার ব্যতীত কোনো পরীক্ষা হতে পারে না, এবং সেটি আপনি অবশ্যই ডেভিডসনের যে চার্ট অত্যন্ত চমৎকার, এর সাথে রবিন্সের যে চার্টটা আছে সেটি কিন্তু মিলিয়ে পড়তে হবে। এরপরে আপনাকে আমি বলতে পারি রেডিও এবং কেমোসেন্সিটিভ টিউমার,
হ্যাঁ, এদের এবং রেডিওথেরাপি এবং কেমোথেরাপি এদের যে এফেক্ট, এই কথাটা আমরা বলেছি। তাহলে চলুন খুব বেশি সময় নষ্ট না করে আমরা পড়ার মধ্যে ঢুকে যাই। বলেছিলাম 5টি জায়গার মেটাস্টেসিস ছাড়া পরীক্ষার হলে যাওয়া যাবে না। সেই 5টি জায়গা আপনি নোট করে ফেলেন। একটা যদি প্রশ্ন থাকে সেটি থাকার সম্ভাবনা থাকবে বোনি মেটাস্টেসিস, অসিয়াস মেটাস্টেসিস অর স্কেলিটাল মেটাস্টেসিস। তাহলে নাম্বার 1 বোনে, বোনে কোথা থেকে এসে ক্যান্সার বাসা বাঁধে। নাম্বার 2 হচ্ছে ব্রেইন মেটাস্টেসিস, লাং মেটাস্টেসিস, লিভার মেটাস্টেসিস, স্কিন মেটাস্টেসিস। ওকে, তাহলে লেকচার শিট সাথে থাকলে আপনি ইজিলি এই জিনিসগুলোকে আয়ত্তে নিতে পারবেন। ওকে, তাহলে বোন, ব্রেইন, লাং, লিভার, স্কিন, এই 5টা জিনিসের মেটাস্টেসিস আমরা না পড়ে। আর রেসিডেন্সিতে মাঝখানে ছিল অরবিটাল মেটাস্টেসিস, যদি ভালো লাগে আপনি এটা নোট করে রাখতে পারেন। সো পড়ায় যাবার আগে আমি কয়েকটি জিনিস বোর্ডে যাচ্ছি, সে বোর্ড থেকে আপনি সেটা আয়ত্ত করার চেষ্টা করবেন। নাম্বার 1, আগে কিছু সেলের পড়েছে, টাইপস অফ সেল। ওকে, আমাদের বডিতে অ্যাকর্ডিং টু ফাংশন, অ্যাকর্ডিং টু অরিজিন, অ্যাকর্ডিং টু ডিস্ট্রিবিউশন, নানাভাবে আমরা সেলগুলোকে নানাভাবে বিভক্ত করতে পারি। লেকচার শিটের পেজ নাম্বার 3-তে আপনি এদের নাম পেয়ে যাবেন। কিছু সেল আছে এদের কাজ হচ্ছে কন্টিনিউয়াসলি ডিভাইড করতে থাকা, যাদের কাজই হচ্ছে জন্মগ্রহণের পরে এরা আবার ফার্দার প্রলিফারেশনে যাবে, মাইটোটিক ডিভিশনে চলে যাবে। এরা কখনো থামতে পারে না, এদের কাজই হচ্ছে ভাগ হতে থাকা। এই সেলগুলোকে আমরা বলি কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল। এদের আরেকটা নাম আছে ল্যাবাইল সেল। ওকে, পরীক্ষা কিন্তু এগুলোর এক্সাম্পলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি দেখতে পারেন যে এর মধ্যে কী কী আছে, বিভিন্ন ধরনের ডাক্টের এপিথেলিয়াম, লাইনিং এপিথেলিয়াম, লাইনিং মিউকোসা, কলামনার এপিথেলিয়াম, জিআই ট্র্যাক্টের যে এপিথেলিয়ামগুলো আছে সেগুলো, ইউরিনারি ট্র্যাক্টের যে এপিথেলিয়ামগুলো আছে সেগুলো, বোন ম্যারো, হিমোপোয়েটিক টিস্যু। ঠিক আছে, এইমাত্র ব্লিডিং হলো, ঠিক আছে, 2-4 দিন পরে, কিছুদিন পরে আবার রিকভার হয়ে গেল। স্কিনে যে প্রতিদিন আমাদের স্কিনের শেডিং হচ্ছে, এটি কিন্তু আপনি অনুভব করতে পারেন না। হ্যাঁ, ট্রিলিয়নস অফ সেল শেডেড ওভার ইউর বেড, বাট আপনি মাইক্রোস্কোপিক আই দিয়ে যদি এটা দেখার চেষ্টা করতেন, আপনি কিন্তু সে বিছানায় ঘুমাতে পারতেন না। সো আমরা এই যে বাক্কাল মিউকোসা কত কিছু খাচ্ছি প্রতিদিন, বা ফ্রিকশন হচ্ছে, এগুলো থেকে শেডিং হচ্ছে, কিন্তু আমরা কিন্তু টের পাচ্ছি না, কারণ তা এগুলো কি উইদিন 24 আওয়ার্সের মধ্যে রিজেনারেটিভ প্রক্রিয়ায় এগুলো ভালো হয়ে যায়। ঠিক আছে, এই জন্য এদেরকে আমরা বলছি ল্যাবাইল সেল আর কন্টিনিউয়াসলি প্রলিফারেটিং সেল। ঠিক আছে, প্রলিফারেটিং সেল পরীক্ষা কিন্তু এক্সাম্পলগুলো আসবে, এক্সাম্পলগুলো খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। দ্বিতীয় টাইপের সেল আছে যাদেরকে আমরা বলছি স্টেবল সেল অথবা কোয়েসেন্ট সেল। এই সেলগুলো প্রলিফারেশন করতে পারে, দে ক্যান প্রলিফারেট, বাট দে নিড সাম অর্ডার। উইদাউট অর্ডার দে ক্যানট প্রলিফারেট। ঠিক আছে, এই সেলগুলোর মধ্যে আছেন নানা ধরনের আপনার প্যারেনকাইমা, যেমন লিভার, কিডনি, প্যানক্রিয়াসের প্যারেনকাইমাল সেল, ফাইব্রোব্লাস্ট আছে, স্মুথ মাসল সেল আছে, কিছু লিউকোসাইটস আছে। সো এইগুলোর এক্সাম্পলগুলো পড়বেন যে হোয়াট আর দ্য স্টেবল সেল হ্যাভিং দ্য ক্যাপাসিটি টু রিজেনারেট, বাট দে নিড অর্ডার। ওকে, আরেক টাইপের সেল আছে, থার্ড টাইপ অফ সেল, যারা জন্মগ্রহণ করার পরে আর কখনোই ফার্দার ডিভাইডেশনে যেতে পারে না। এই টাইপের সেল আছে 3টি, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্সাম্পলগুলো দিয়ে দিতে পারে। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সেল, নাম্বার 2 হচ্ছে স্কেলিটাল মাসল সেল, আরেকটা হচ্ছে কার্ডিয়াক মাসল সেল। এরা যে ওই যে জন্ম একবার প্রথম গ্রহণ করেছে, এরপর কিন্তু এরা ফার্দার আর কখনো ডিভাইডেশনে যাবে না। কিছু কিছু সেলের ক্ষেত্রে দেখা যায় সেন্ট্রিওলই থাকে না। সেন্ট্রিওলের কাজ কি? মাইটোসিসের সময় সেন্ট্রিওল দুটো দুদিকে চলে যায়, গিয়ে কি করে তারা দুটো পোল তৈরি করে, সেখানে কি করে স্পিন্ডল, তাই না, মাঝখানে ক্রোমোজোমগুলো 2 ভাগ হয়ে আমরা ফাইনালি দুটো নতুন সেল পাই। ঠিক তো? তাহলে এই যে সেন্ট্রিওল না থাকার কারণে অনেক সময় সেলগুলো কি করতে পারে না, ফার্দার ডিভাইডেশনে যেতে পারে না। এই কারণে পার্মানেন্ট সেল যখন হয় আমরা কিন্তু তাদের সেভিংসের চিন্তা করি। ঠিক আছে, আমি যদি আপনাকে একটা কার্ডিয়াক মাসল সেলের এক্সাম্পল দেখাই, হিয়ার ইজ এ কার্ডিয়াক মাসল, হার্ট, ওকে, পার্মানেন্ট সেল। ঠিক আছে, তাহলে হার্টের ক্ষেত্রে দেখা যায় এখানে একটা এন্ড আর্টারি আছে, তাই তো? তাহলে কি হয়ে গেল? ব্লক হয়ে গেল। ব্লক হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, এটা এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এক্সটেন্সিভ এমআই হয়েছে। দিস মাসলস বিকাম ফ্রায়াবল। ঠিক আছে, মায়োনেক্রোসিস হয়ে যায়। তাহলে মায়োনেক্রোসিস যখন হয়ে গেল, এই যে সেলগুলো, এটা একটা পার্মানেন্ট টিস্যু, তাহলে পার্মানেন্ট টিস্যু যখন হবে তখন কিন্তু সে রিজেনারেট করতে পারবে না। কারণ পরীক্ষায় আপনাদের এরকম একটা প্রশ্ন আসতে পারে যে হুইচ সেলস
ক্যান রিজেনারেট অর হ্যাভিং দ্য ক্যাপাসিটি অফ রিজেনারেশন। মনে রাখবেন সেটা হচ্ছে লেবেল সেল আর একটা হচ্ছে স্টেবল সেল। এই দুটো সেল হচ্ছে রিজেনারেট করতে পারে, বাট পার্মানেন্ট সেল ক্যান নেভার রিজেনারেট। আপনাকে কিন্তু এইভাবে মানে এই পার্মানেন্ট স্টেবল লেবেল এভাবে দেবে না, আপনাকে এক্সাম্পলগুলো দেবে। সুতরাং এক্সাম্পলগুলো জানা পরীক্ষার জন্য খুবই জরুরি। তাহলে আমাদের হার্টে যখন ঝামেলাটা হচ্ছে, সেই হার্টের ঝামেলাটায় আমরা এক্সটেন্সিভ এমআই হলো, এই এমআই যখন হবে সে তো রিজেনারেট করতে পারবে না, তাহলে কি হবে? দিস এরিয়া উইল বি হিল্ড বাই ফাইব্রোসিস। তাহলে যখনই এটা ফাইব্রোসিস হয়ে যাবে, এখানে ফাইব্রোব্লাস্টে সেই এলাকাটার দায়িত্ব নেবে, তখন কিন্তু সেখানে রিজেনারেটিভ প্রক্রিয়া থাকে না, সেখানে যেটা হয়ে যায় রিপেয়ার প্রক্রিয়া। তাহলে রিপেয়ার প্রক্রিয়ার এন্ড প্রোডাক্ট কি? স্কারিং। তাহলে স্কার যখন এখানে তৈরি হবে, হার্টের যে ফাংশন সেটা কিন্তু নর্মাল থাকবে না, কারণ যেই জায়গাটা আবার হিলিং হলো সেখানে কিন্তু কার্ডিয়াক মাসলের সেই ইলাস্টিসিটি, অটোমেটিসিটি, অটোরিদমিসিটি, অল আর নান ল, ফ্রাঙ্কেনস্টার্লিং ল, তারপরে রিফ্র্যাক্টরি পিরিয়ড, এই সব প্রপার্টিসগুলো কিন্তু সেখানে থাকবে না। তাহলে সেখানে কি থাকবে? তাহলে রেস্ট অফ দ্য কার্ডিয়াক মাসল সেলস যারা সার্ভাইভ করে গেল, তাদের মধ্যে থাকলেও এই জায়গাটার ক্যাপাসিটি বাড়বে না। সুতরাং একবারে যে ইজেকশন ফ্র্যাকশন যে ড্রপ করে যায়, সেই ড্রপটা কিন্তু সহজে ফেরত আসে না, কারণ হচ্ছে হিলিং প্রসেসে কে? রিজেনারেশন নাই। এটাও একটা ইম্পর্টেন্ট কারণ। সেক্ষেত্রে এই মানুষটা যদি ধরেন আবার রিকভারি স্টেজে, রিকভারি স্টেজে যদি সে বাসায় ফেরত গেল, ভালো হলো, কিন্তু সে যে আগের মতো লাইফ লিড করতে পারে, তার হার্ট ফাংশন বিকাম ইনক্রিজ, পারফিউশন বাড়াতে হবে, বডি ডিমান্ড বেড়ে যাবে, আগের মতো লাইফ লিড করে, আগের মতো হইচই করে, আগের মতো সিঁড়ি বায়, আগের মতো খেলাধুলা সেই রকমভাবে মানে খুব অ্যারোবিক্সগুলো সে করতে থাকে। তাহলে এই জিনিসটা যখন সে করতে থাকবে, তখন কি হবে? হার্টের ডিমান্ড বাড়বে। যখনই সে ডিমান্ড বাড়বে, হার্ট মাসল তো কি হবে? পার্মানেন্ট মাসল, তো কাজ বাড়লে কি হবে? হাইপারট্রফিড হবে। ঠিক আছে, হাইপারট্রফিড হবে। তাহলে সে যখন হাইপারট্রফিড হবে, কিন্তু এই ভেসেলগুলো তো আর হাইপারট্রফি হবে না। তারা কি করবে? এটার ডিমান্ড বাড়ানোর জন্য সেক্ষেত্রে ছোট 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 কোল্যাটারালস তৈরি করবে। তাহলে কোল্যাটারালস তৈরি করে সেটাকে ডিমান্ড তৈরি করার জন্য আমরা কার্ডিক এমআই পেশেন্ট, পোস্ট এমআই পেশেন্টকে সবসময় ফাংশনাল থাকতে বলবো, কিন্তু ওভার স্ট্রেস যে লাইফটা সে লিড করতো সেটা থেকে তাকে সেভ করতে বলবো। কারণ হচ্ছে মুভমেন্টে কি হয়? কোল্যাটারালস বাড়ে, বাট দিস কোল্যাটারালস আর নট এনাফ টু ফুলফিল দ্য হোল ডিমান্ডস অফ দি ইনজুর্ড হার্ট। সো এভরি এমআই পেশেন্ট ইজ ইন ফার্দার রিস্ক অফ রিকারেন্ট এমআই। সো পার্মানেন্ট সেলের ক্ষেত্রে আমাদের পলিসি কি? সেভ দ্য পার্মানেন্ট সেল। ওকে, সেভ কার্ডিয়াক মাসল। Brain cell dies within minutes. Within minutes. If a patient if heart stops, okay, immediately CPR, because it dies within minutes. From the home to the stairs, to the road, to the vehicle, up to your emergency, you need to give CPR, CPR and CPR. Okay. So permanent cell. What about the skeletal muscle cell? Need to survive. So tonic wait time. Think about the tonic wait time. কত মিনিট? 60, 90, whatever it is. সেটা যখনই হোক, টনিক ওয়েট টাইম যদি ভুলে যান, ইট মে বি এ মেডিকেল emergency, because skeletal muscle, it dies within hours. ওকে, সে কিন্তু মরে যায়, ঘন্টার মধ্যে সে মরে যায়। সুতরাং যখনই আপনি লং টার্ম অপারেশন করবেন, টনিক ওয়েট টাইম কিন্তু আপনাকে মেনটেন করতে হবে, প্রয়োজনে লম্বা অপারেশন খুলে দিতে হবে, বিকজ তারা কিন্তু রিজেনারেশন করতে পারে না। তাহলে এই যে রিজেনারেশন প্রক্রিয়ার ভেতরে আমরা বা তার ডেভেলপমেন্ট প্রক্রিয়ার ভেতরে সেল যে ভিতরে, এইটা খুব ইম্পর্টেন্ট, সে আসলে ডিভাইড করতে পারে কি পারে না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিভাবে মেনটেন হবে? তাহলে একটা সেল, সে যখন এটা একটা যদি সেল হয় সিঙ্গেল সেল, ঠিক আছে, তাহলে কি সেল? এটা টোয়াইজান, একটা ডিপ্লয়েড সেল। এই ডিপ্লয়েড সেল থেকে যখন মাইটোসিস প্রক্রিয়া সমাপ্ত হবে, তখন কিন্তু আমরা দুটো নতুন সেল পাবো, তাই না? এই যে নতুন সেল পাবো টেলোফেজে গিয়ে, মাইটোসিসের 4টা ফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। তাহলে টেলোফেজে গিয়ে আমরা দুটো নতুন সেল পাচ্ছি। এই সেলগুলো কি? এগুলোও কিন্তু টোয়াইজান, এটা হচ্ছে টোয়াইজান। তাহলে এই সেলটা যখন টোয়াইজান হবে, জন্ম, এটা যদি একটা লেবেল সেল হয়, লেবেল সেল হলে সে কি হবে? আবার দৌড়ে কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে ঢুকবে। এটা একটা ডটার সেল, সে এখানে প্রিপারেশন নিবে, এই প্রিপারেশন নিয়ে আবার মাইটোটিক প্রক্রিয়ার মধ্যে ঢুকবে, ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। সো এই যে প্রিপারেশনটি নিচ্ছে, এটা হচ্ছে ইন্টারফেস, আর এটা হচ্ছে মাইটোসিস। সো টু বিকাম proliferated,
there is a cyclical rhythmical movement of mitosis and interphase and mitosis. Okay, it is called cell cycle. The alternate rhythmic movement of the mitosis and alternative movement. ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই ইন্টারফেসটা বেসিক্যালি হচ্ছে একটা প্রিপারেটরি ফেজ। পরীক্ষা আসবে ইন্টারফেজে কি হয়, পরীক্ষা আসবে মাইটোসিসে আপনার মেনলি কি পাচ্ছেন। এই যে ইন্টারফেজের ভেতরে মূল জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, হচ্ছে একটা টুয়াইজেন সেল। ভালো করে খেয়াল করে দেখেন, একটা টুয়াইজেন সেল সে কিন্তু কি হচ্ছে, এই যে টুয়াইজেন সেই সেলটা ধরেন ডটার সেল, সে ডাবল হচ্ছে। তার মানে তার ডিএনএটা দুটি সমান টুয়াইজেনে বিভক্ত হচ্ছে। তাহলে সমান টুয়াইজেনে যখন সে বিভক্ত হবে, তার মানে হচ্ছে সে যখন আবার নতুনভাবে প্রলিফারেট করার জন্য সিদ্ধান্ত নেবে, তার এই জীবনচক্রের কোনো একটা জায়গায়, তার মানে ইন্টারফেজের কোনো একটা পর্যায়ে তাকে কনসিভ করতে হবে, অথবা তার ভেতরে ফোরেন সংখ্যক ডিএনএ থাকতে হবে। ফোরেন সংখ্যক ডিএনএ সিনথেসিস হলেই শুধুমাত্র এই সেলটার পক্ষে দুটি সমান টুয়াইজেনে বিভক্ত হওয়া সম্ভব। তার মানে হচ্ছে ইন্টারফেজে থাকা অবস্থায় তাকে ফোরেন সংখ্যক ডিএনএ সিনথেসিস করতে হবে। এই যে স্টেশনে বসে এটা সিনথেসিস হয়, সেই স্টেশনকে আমরা বলবো সিনথেটিক ফেজ অথবা এস ফেজ। এখন এই যে ফোরেন সংখ্যক ডিএনএ এখানে প্রডিউস হলো, এই প্রোডাকশনের আগে তাকে কিছু প্রিপারেশন নিতে হবে, তাকে ইনগ্রেডিয়েন্ট তৈরি করতে হবে, তাকে কিছু প্রোটিনস, কিছু ডিএনএ, কিছু আরএনএ, কিছু এগুলোর জন্য যেই প্রিপারেশনগুলো দরকার, সেই প্রিপারেশনগুলো তাকে নিতে হবে বিফোর সিনথেটিক ফেজ। তাহলে এটি হচ্ছে মাইটোসিস আর এস এর মাঝখানে প্রথম একটা গ্যাপ, যেই গ্যাপে বসে সে প্রিপারেশন নিবে। সো এটা হচ্ছে প্রথম গ্যাপ, গ্যাপ 1 অর G1। পরীক্ষা আসবে কি জানেন, G1 এ কি হয়, কি হয়, তারপরে আসবে এস এ কি হয়। তাহলে এস এ গিয়ে আপনি ফোরেন সংখ্যক ডিএনএ পেয়ে গেলেন, তাই না? তাহলে ফোরেন সংখ্যক ডিএনএ একটু পরে কিন্তু সে মাইটোসিসে ঢুকবে। মাইটোসিস ইজ অ্যান এনার্জি কনজিউমিং প্রসিডিউর। It is the only visible manifestation of the cell cycle. Under the microscope মাইটোসিসকে দেখা যায়, বাট ইন্টারফেসকে কিন্তু দেখা যায় না। So mitosis is the only visible manifestation of the cell cycle. তাহলে এই যে একটু পরে যে ডিএনএ গুলো হলো, একটু পরে মাইটোসিসে ঢুকে সে প্রোফেজ মেটাফেজে ভাগ হয়ে যাবে। সুতরাং এটা হচ্ছে আরেকটা গ্যাপ তো এখানে থাকতে হবে, যেখানে আবার সে প্রিপারেশন নিবে, সেটা হচ্ছে G2 অর গ্যাপ 2। ওকে, পরীক্ষার প্রশ্ন G1 এ কি হয়, এস এ কি হয়, G2 তে কি হয়, ঠিক আছে? আমরা একটু পরে দেখার চেষ্টা করব। এখন কথা হচ্ছে এই যে মাইটোসিস, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এত কিছু, এগুলোতে সময় লাগে মাত্র 2+ আওয়ার্স, ধরেন 2.5 ঘন্টার মতো। কিন্তু একটা সেল যখন আবার ডিসিশন নেবে যে সে আবার ফার্দার ডিভাইডেশনে যাবে, সেক্ষেত্রে তার সময় লাগে 33 ঘন্টার বেশি, 33 আওয়ার্স, মোর দেন 33 আওয়ার্স। সো যদি সিঙ্গেল বেস্ট হয়, হুইচ ওয়ান ইজ লঙ্গার, মাইটোসিস অর ইন্টারফেজ? সো ইন্টারফেজ ইজ দ্য লঙ্গার পিরিয়ড অর লংগেস্ট পিরিয়ড অফ দ্য সেল সাইকেল। ওকে, আমরা কিছু ছবি দেখলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা চলেন বোর্ডে যাই। হিয়ার ইজ দ্য পিকচার। আপনি খুব ভালো করে যদি এখানে দেখেন, এই যে, তাই না, এটা একটা সেল সাইকেল দেখা যাচ্ছে। এই যে এম ফেজে কথা বলা হচ্ছে, তাই না, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। দেখেন 1 ঘন্টা লাগে, মেটাফেজে less than 1 hour, অ্যানাফেজে half an hour, টেলোফেজ উইদিন মিনিটস। আচ্ছা, এটা জাস্ট জানার আগ্রহ। এর মধ্যে মাইটোসিস হয়ে যাওয়ার পরে আবার কিন্তু কি শুরু হলো কিন্তু G1 ফেজ, তাই না? ওই সেলটা আবার ডটার সেল ঢুকে গেল। সো G1, G2, G1S, G2M। ওকে, তাহলে এই যে G1 এ 25 ঘন্টা লাগে, এস এ 8 ঘন্টা লাগে, এবং G2M খুবই কাছাকাছি। আপনি বাইকে স্টার্ট দিলেন, আপনি রান করা শুরু করলেন, ভেরি নিয়ারার। এই জন্য আলাদাভাবে ডিফাইন না করে বলা হচ্ছে যে এটা প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। সো এখন যদি আপনাকে প্রশ্ন করা হয়, হুইচ ওয়ান ইজ দ্য লংগেস্ট পিরিয়ড অফ দ্য সেল সাইকেল, ইন্টারফেজ অর মাইটোসিস? ডেফিনেটলি ইন্টারফেজ।
সেকেন্ড কোয়েশ্চেনটা যদি আপনার পরীক্ষায় সিঙ্গেল বেসটা থাকে যে হুইচ ফেজ ইজ দ্য লংগেস্ট পিরিয়ড অফ দ্য সেল সাইকেল টেক লঙ্গার টাইম, লংগেস্ট টাইম, ডেফিনেটলি G1 it takes 25 hours, then S. ওকে, তাহলে এই ইন্টারফেজে প্রিপারেশনের এর মধ্যে আমরা টোটাল সেল সাইকেলের কি কি পেলাম, G1S G2M, এর মধ্যে দুটো জিনিস পেলাম যেখানে কিছু প্রিপারেশন চলে, একটা G1 আর একটা হচ্ছে G2, আর দুটো জিনিস যেখানে কিছু কাজ হয়, একটা হচ্ছে S phase আর একটা হচ্ছে M phase. So these are the functional phase. What are the functional phase? দুটো, আর প্রিপারেটিভ ফেজ দুটো, পরীক্ষার জন্য কিন্তু মনে রাখবেন। এখন এই ছবিটা দেখেন, আগে যে ছবিটা দেখালাম এটি আপনাদের লেকচার শিটে আছে, এই ছবিটা নাই, এটি থাকা খুব বেশি জরুরি না, জিনিসটা খেয়াল করার চেষ্টা করো। এই যে এম ফেজে যে নতুন সেলটা পেলাম, সেই সেলটা যদি লেবাইল সেল হয় তাহলে সে কি করবে, একটু পরে কিন্তু G1 এ ঢুকে যাবে না? তাহলে সে যদি G1 এ ঢোকে, সে কিন্তু এই চক্রের ভেতর ঘুরতেই থাকবে, সে থামবে না, আবার এমে আসবে, আবার তার ডটার সেলগুলো ভাগ হতে থাকবে। হোয়াট অ্যাবাউট দ্য পার্মানেন্ট সেল? পার্মানেন্ট সেল সে কি আবার মাইটোসিসে জন্ম নেওয়ার পরে G1 এ ঢুকবে? নো, তার তো সে প্রলিফারেটিভ ক্যাপাসিটি নেই, তার ওখানে ঢোকার প্রয়োজন নাই। সো বডি কি করবে, তাকে একটা পার্মানেন্ট রেস্ট রুমে পাঠিয়ে দিবে, যেই রেস্ট রুমের নাম হচ্ছে G0। সো যেই সেলটা G0-তে বসে থাকে তার ফার্দার ডিভাইডিং ক্যাপাসিটি নাই। বাট হোয়াট অ্যাবাউট দ্য স্টেবল সেল, তার কি ডিভাইডেশনের ক্যাপাসিটি আছে না নাই? আছে। তো আপনাকে যদি প্রশ্ন করা হয় স্টেবল সেল usually rest in G0, what you will answer, true or false? It's true, because stable cell need order. তারা আদেশের জন্য অপেক্ষা করে, তার আগ পর্যন্ত স্টেবল সেল ইউজুয়ালি রেস্ট ইন G0, যখন অর্ডার আসবে ইট উইল অ্যাগেইন জয়েন টু দ্য, কোথায় জয়েন করবে, সেল সাইকেল কোন ফেজে, শূন্যর পরে 1। সো G0 থেকে সে আবার G1 এ জয়েন করে সে নিজের কাজটি চালাতে থাকবে। সো স্টেবল সেল ইউজুয়ালি, পার্মানেন্ট সেল পার্মানেন্টলি রেস্টিং G0 ফেজ। ওকে, এখানে লেকচার শিটের ভেতরে আপনি কিছু জিনিস পাবেন, সেটা 7 নাম্বার পেজে, ওখানে ছবিটা দেওয়া আছে। এই ছবিটা দেওয়ার ভেতরে এই ছবিটা দেখেন। তার আগে আমরা একটু জিনিস পড়ে আসি যেটা শিটের ভেতরে দেওয়া আছে, পরীক্ষা আসবে কি জানেন, G1 এ কি কি হয়, G1 এ কি কি হয়, লেকচার শিটের পেজ নাম্বার 6-এ আপনি উত্তরগুলো পাবেন। 6টা খুব মনোযোগ দিয়ে খুব ভালো করে পড়বেন, এবং এই G1 এ ভালো করে দেখেন, ওখানে দেওয়া আছে ফেজেস অফ দ্য ইন্টারফেজ, ঠিক আছে, ফেজেস অফ দ্য ইন্টারফেজ দেওয়া আছে। G1 হলো প্রি সিনথেসিস। আচ্ছা, G1 সিনথেসিসের আগে G1, তাহলে আমরা বলতে পারি না ইটস প্রি সিনথেটিক ফেজ। আবার এস এর পরে যে G2, ওটাকে বলতে পারি না পোস্ট ডিএনএ ডুপ্লিকেশন ফেজ অথবা প্রি মাইটোটিক ফেজ বলা যায়। কিন্তু সো পরীক্ষা যেভাবে আসুক প্রশ্নটা যেন আপনার মিস না হয়। পরীক্ষা আসবে G1 এ কি হয়। ওকে, G1 এ কি হয়, এই যে ডটার সেলটা তৈরি হলো মাইটোসিসে, একটু পরে তো G1, তাহলে সে যখন ঢুকবে, ফর্ম ডিউরিং মাইটোসিস ইন্টার দ্য G1 ফেজ, সেল প্রিপেয়ার টু ডুপ্লিকেটস ইটস ক্রোমোজোম অ্যান্ড ক্রোমোজোম আনকয়েল অ্যান্ড ফ্রম ইউক্রোম্যাটিন। আপনার জেনেটিক্সে ইউক্রোম্যাটিন পড়ে থাকবেন। এবং দেখেন পরীক্ষায় কী কী আসে, এই ফেজে কী কী হয়, RNA সিনথেসিস হয়। তারপরে কি হয়, এখানে রেগুলেটরি প্রোটিন এসেনশিয়াল ফর ডিএনএ রেপ্লিকেশন এনজাইমস ফর দিস সিনথেটিক অ্যাক্টিভিটিস। ওকে, এরপর আসেন কি আছে এস ফেজে, এসে কিন্তু এখানে ডিএনএ ডুপ্লিকেশন হবে। সো জিনোম ইজ ডুপ্লিকেটেড, ঠিক আছে, জিনোম ডুপ্লিকেটেড, দ্য টুয়াইজেন দ্যাট সেল উইল কনসিভ, সে 4NA, তার ভিতর 4N কন্টেন্ট ডিএনএ থেকে যাবে। এবং G2-তে গিয়ে কী হবে, ইট উইল টেক ফার্দার প্রিপারেশন ফর মাইটোসিস, ইটস অ্যান এনার্জি কনজিউমিং প্রসিডিউর, এবং সো এনার্জি ফর মাইটোসিস উইল বি স্টোরড। শিটে চমৎকারভাবে কথাগুলো লেখা দেওয়া আছে, আপনি দেখবেন। এর পাশে সাথে ছবির বাম পাশে এরকম কিছু জিনিস দেওয়া আছে, ছবিটার বাম পাশে। এই জিনিসগুলো হচ্ছে আপনার পরীক্ষার সময় কাজে লাগতে পারে, এটা আপনি দেখে নেবেন। এগুলো ছোটো ছোটো স্টিম, পরীক্ষার স্টিম ছিল, তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। এখন আসেন ডেভিডসনে, এই ছবিটা দেওয়া আছে পেজ নাম্বার 1317। শুধু আগে ছবিটা বুঝে নেন, তারপর ডেভিডসনে গিয়েও দেখতে পারেন।
এই যে 1370 ভেতরে যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে সেল সাইকেল, একই জিনিস যেটা আমরা একটু আগে দেখে আসলাম, সেটা হচ্ছে সেই এম, সেই G2, সেই S, সেই G1, আচ্ছা না? আচ্ছা, এখন এখানে কি হয়, উপরের দিকে তাকিয়ে দেখেন G0, তার মানে সেখানে কোয়েশ্চেন, বসে থাকতে হবে, ঠিক আছে না, স্টেবল। সো এই ফেজে যারা বসে থাকে তাদের কোয়েশ্চেন সেল বলে। আমরা পার্মানেন্ট সেল তো এখানে আলোচনা আনার দরকার নাই, তার তো ক্যাপাসিটি নাই সেল সাইকেল আর তার। সুতরাং এর মধ্যে এই যে এম এ যে নতুন সেলটা পেলাম, বুঝে না, ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে এই ছবি থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এম এ যে নতুন ডটার সেলটা আমরা পেলাম, এই ডটার সেলটা একটু পরে কিন্তু এই G1 এর পথ ধরে হাঁটতে থাকবে এবং এসে আসার সাথে সাথে তার যে ডিএনএটা আছে ইট উইল বি ডাবলড। তাহলে সে যখন ডাবল হয়ে যাবে তখন কি হবে? তাহলে তার যে ভেতরে ডিএনএটা আছে এটা কি ভালো না মন্দ না অল্টার্ড না মিউটেড নাকি কোনোভাবে ইনজুর্ড, এই জিনিসটা যদি কোনোভাবে চেকিং এর সিস্টেম না থাকে তাহলে এই G1 এর পথ ধরে হেঁটে হেঁটে সে কিন্তু চলে যাবে কোথায়? এসে, ওখানে গিয়ে এই অসুস্থ ডিএনএটাই ডাবল হয়ে যাবে। তাহলে ভূমিষ্ঠ মা কিন্তু কনসেপ্ট করে ফেল। তাহলে এই জিনিসটা যদি সেই ডিএনএটা থাকে তাহলে একটু পরে সে G2 পার হলেই দুটো নতুন ডটার সেল তৈরি হয়ে যাবে এম এ, যাদের কন্টেন্ট থাকবে সেই অসুস্থ ডিএনএ। সুতরাং কোনোভাবে যদি G1 এই চেকিং সিস্টেম না রাখা হয় তাহলে এই অসুস্থ ডিএনএ গুলো প্রতি মুহূর্তে যেতে চলে যাবে এসে, এসে গিয়ে ডাবল হতে থাকবে। তাহলে ডেফিনেটলি এখানে একটা স্ক্যানার থাকা উচিত যেখানে বসে স্ক্রিনিং সিস্টেম চলতে থাকবে। সুতরাং এখানে G1 এবং S এর মাঝখানে একটা চেক পয়েন্ট থাকতে হবে যেখানে বসে কিছু কাজ হবে, পাহারাদেররা এখানে বসে ডিউটি পালন করবে। এরপরে চলে আসেন G2 পার S, G2 পার হলে কিন্তু নতুন দুধ সেল হবে, এখানেও একটা চেক পয়েন্ট আছে, যেই চেক পয়েন্টের নাম হচ্ছে G2M চেক পয়েন্ট। সুতরাং সেল সাইকেল অ্যাকচুয়ালি আমরা দুটো চেক পয়েন্ট পাচ্ছি, একটা G1 এবং S এর মাঝখানে G1S চেক পয়েন্ট, আর একটা হচ্ছে G2M চেক পয়েন্ট, ঠিক যেন অ্যান্টিনেটাল আর পোস্টনেটাল কেয়ারের মতো, তাই না? অ্যান্টিনেটাল কেয়ার অ্যান্ড পোস্টনেটাল কেয়ার, হুইচ ওয়ান ইজ লঙ্গার? ডেফিনেটলি অ্যান্টিনেটাল। সো কোন চেক পয়েন্টে বেশি সময় নিয়ে চেকিং হয় বলেন? Definitely G1S checkpoint. Which checkpoint is very much important, antenatal or postnatal? The G1S checkpoint is most important. ঠিক আছে, এক্ষেত্রে এই যে G1S চেকপয়েন্টে বসে there are some sentinels যারা পাহারাদার এইখানে বসে বসে তারা চেকিং এর কাজ করে, যেমন একটা রেটিনোব্লাস্টোমা জিন, সে কিন্তু এখানে বসে কাজ করে। এটার সাথে আরেকটা জিন আছে যেটাকে বলা হয় গার্ডিয়ান অফ দি জিনোম, সে 17 নম্বর ক্রোমোজোমে শর্ট আর্মে বসে এই গেটকিপার এখানে বসে পাহারাদার করে, সিসিটিভিতে সে দেখতে থাকে। দ্য গার্ডিয়ান অফ দি জিনোম, তার নাম হচ্ছে P53। ওকে, P53। তাহলে P53 পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কন্টেন্ট যেটা কিন্তু পরীক্ষায় আসে। সো এখানে সবার আগে আসেন, তাহলে আমরা কিন্তু জানলাম G1 এ কি হয়, S এ কি হয়, G2 তে কি হয়। ওকে, এখন আমরা জানবো P53 এখানে বসে কি কাজ করে। P53 সে কিন্তু 17 নম্বর ক্রোমোজোম, তার ওই সেলটা ডিভাইড হবে কিনা 17 নম্বর ক্রোমোজোমের শর্ট আর্মের 6 তলায় 13.6, হ্যাঁ, মানে ওই পয়েন্টে বসে সে কিন্তু ফিক্স করে যে ওইখানে বসে আসলে কি ধরনের কাজ চলবে। ঠিক আছে, এই কাজটা কিন্তু হচ্ছে P53 ওখানে বসে করে। এই যে কি কাজ করে, নাম্বার 1, এই যে ডিএনএটাই পথ ধরে হাঁটছে G1 পথে, একটু পরে সে ডিভাইড হবে, তার ইন্টিগ্রিটি চেক করে। ইন্টিগ্রিটি চেক করে, ইন্টিগ্রিটি চেকিং অফ দ্য ডিএনএ কে করে? P53। সেকেন্ড ওয়ান, এই সেল সাইকেলটা আদৌ তার সাইকেলে যাওয়ার প্রয়োজন আছে কিনা, ডিভাইড হওয়ার প্রয়োজন আছে কিনা, সেটা সে আগে ডিসাইড করবে। কিভাবে করবে? কারণ এটার মধ্যে, ছবিটার মধ্যে তাকালে আপনি দেখবেন ওখানে সাইক্লিন আর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ আছে। আমি খুব সহজ কথায় যদি বলি যে দেয়ার ইজ এ প্লাগ অ্যান্ড সকেট, যদি ফ্যানের মধ্যে প্লাগ অ্যান্ড সকেট থাকে, দ্য সাইকেল মুভস ফরওয়ার্ড, ফ্যানটা ঘোরে।
সো যখন প্লাগ অফ হয়ে যাবে তখন সাইকেলটা বন্ধ থাকবে। পার্মানেন্ট সেলে এই সাইকেল পার্মানেন্টলি অফ, লেভেল সেলে লেগেই থাকে, ফ্যান সারাদিন চলতেই থাকে। স্টেবল সেলে বেশিরভাগ অফ থাকে, যখন প্রয়োজন হয় তখন প্লাগ অন হয়ে যায়। সো এই দুটো যখন সাইক্লিন অ্যান্ড সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ যখন জয়েন্টলি কাজ করতে থাকে, দ্য সাইকেল মুভস ফরওয়ার্ড। কারণ P50 থেকে এই সিদ্ধান্ত নিতে হয় যে এখানে একটা অ্যাব্রেশন বা এখানে একটা ল্যাসারেশন হয়েছে, এখানে আমার 1000টা সেল লাগবে, যেই সেল 1000টার পরে 1001তম এখানে কোনো প্রয়োজন নাই। সে যখনই প্রয়োজন নাই তখন সে কী করবে, গেট আটকে দেবে, সে সেল সাইকেলকে অফ করে দেবে। সো যদি আমি এবার হিসাব করি, 1 নম্বর কাজ কি P53 কন্ট্রোলিং অফ দ্য সেল সাইকেল, সে কন্ট্রোল করে। নাম্বার 2, এখন অর্ডার হচ্ছে যে এখান থেকে ডিএনএ পাস হতে হবে। সো দ্বিতীয় যেই ডিএনএটা যাচ্ছে তার ইন্টিগ্রিটি চেক করবে। এবার আসেন 3 নাম্বার G1S চেক পয়েন্টে স্ক্রিনিং হয়ে গেল না, এটা ডিএনএ ভালো, প্লিজ প্রসিড ফরওয়ার্ড। কিন্তু দেখা গেল ডিএনএটা ঝামেলা আছে, সবার আগে P53 সাইকেলটাকে হল্ট করে দেবে। হল্ট করার পরে সে তার 3 নাম্বার কাজটি করবে, সেটা হচ্ছে ওই যে অসুস্থ ডিএনএটা সেটাকে সে কি করবে, রিপেয়ার করবে। রিপেয়ারমেন্ট অফ দ্য ডিএনএ। তাহলে রিপেয়ারিং শেষ হয়ে গেল, আবার সাইকেল সামনে চলতে থাকলো। এরপরে দেখা গেল P53 ফিল করলো যে এই ডিএনএটা এতটাই মিউটেড, এতটাই অসুস্থ যে এটাকে যদি সামনে যেতে দেওয়া হয় তাহলে এসে গিয়ে পুরো অসুস্থ ডিএনএ গুলো ডাবলিং হয়ে যাবে। সে ওই 17 নম্বর ক্রোমোজোমে বসে P50 তার লাইফের সবচেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত নেবে, দ্যাট উইল বি অ্যাপোপ্টোসিস অফ দ্য সেল, পুরো সেলটাকে সে ডিস্ট্রয় করে দেবে। ঠিক আছে? সো ফাংশন অফ দ্য P53 ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর সেল ডিভিশন, সেল প্রলিফারেশন। এখন ধরেন যে এখানে বসে পাহারা দিচ্ছিল, যে ডিসাইড করছে 10 জন যাবে আর পরে আর কেউ যাবে না, অথবা অসুস্থ মানুষ যাবে না, সে নিজেই মিউটেড হয়ে গেল, সে নিজেই অল্টার্ড হয়ে গেল। হোয়াট উইল বি হ্যাপেন? হোয়াট উইল বি দেয়ার? সো P50 নিজে অসুস্থ, তার গেট ওপেন, কোনো ওখানে বাধা ধরার কেউ সুযোগ নাই, কেউ ধরে বেঁধে রাখার সুযোগ নাই। সো মোর অ্যান্ড মোর সেল উইল বি প্রসিড ফরওয়ার্ড, যেতেই থাকবে। অ্যাবনর্মাল সেল টু প্রসিড ফরওয়ার্ড, আগে 10টা লাগতো এখন 1 লাখ যাবে। সো দিস ইজ হাউ the definition come, the growth of which is exceeded and uncoordinated beyond the normal limit, and this is neoplasm, oncologic changes. So suppression or mutation of the suppressor gene is one of the basic principle of oncogenic proliferation. Okay, তাহলে এই জিনিসটা কিন্তু আমরা সেল সাইকেল থেকে শিখলাম। এখন এখানে আসেন, আমরা কিছু কিছু ড্রাগ ব্যবহার করি, যেমন মেথোট্রেক্সেট, ডিমার্টস ব্যবহার করি না, অ্যাজাথায়োপ্রিন। এই ড্রাগগুলো কিন্তু বেসিক্যালি তারা এস ফেজের উপরে কাজ করে। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে, যে এখানে যেই সেলগুলো সিনথেটিক অবস্থায় আছে তাদের উপরে এটা সবচেয়ে বেশি ফাংশনাল। তার মানে ড্রাগেরও তাহলে চয়েস আছে, সে তার মোস্ট এফেক্টিভ ফেজ আছে যেখানে সে কাজ করতে চায়। আবার আমরা যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ ব্যবহার করি, বিভাসুজিম্যাব, সুনিটিনিব, এই যে ড্রাগগুলো, এগুলো বেসিক্যালি মোস্ট ফাংশনাল ওভার দি এম ফেজ। ক্লিয়ার? তার মানে হচ্ছে যেই সেলগুলো এম অবস্থায় আছে, ঠিক আছে, এম অবস্থায় কাজ করছে, তাদেরকে সবচেয়ে বেশি ডিস্ট্রাকশন করে হচ্ছে কে, এই বিভাসুজিম্যাব, সুনিটিনিব। অন্য যে ফেজগুলো আছে ওগুলোর উপরে কিন্তু অতখানি ফাংশনাল না, অতখানি এফেক্টিভ না যতখানি সে এম এর উপরে। সো যখন অ্যান্টি ক্যান্সার থেরাপি দেওয়া হয়, যখন কেমোথেরাপি বা রেডিওথেরাপির প্ল্যানিং করা হয়, তখন কিন্তু আপনাকে এই জিনিসটি বুঝে নিতে হবে যে, বা যিনি ডক্টর ফিজিশিয়ান, যে কোন ফেজে গিয়ে আমি আসলে অ্যাটাকটা চালাবো। ঠিক আছে, আমি কখন তা আমার হামলাটা করব যাতে করে আমি ম্যাক্সিমাম বেনিফিট ওখান থেকে তুলতে পারি। এক্ষেত্রে রেডিওথেরাপির ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে, সে কিন্তু বেসিক্যালি ডিএনএ ড্যামেজ করে। পরীক্ষায় আপনাদের একটা প্রশ্ন আসে
আপনি যদি লেকচার শিটের 6 নম্বর পেজ আপনার সামনে থাকে তাহলে আপনি দেখবেন যে ওখানে কিছু ডট ডট দেওয়া জায়গা আছে, দ্য রেডিও সেন্সিটিভ অ্যান্ড কেমোসেন্সিটিভ ফেজ আছে না? সো এখানে গিয়ে আপনি একটা কথা লিখে নিতে পারেন, একটা হচ্ছে রেডিও সেন্সিটিভ যদি ধরা হয় রেডিও সেন্সিটিভ, তাহলে এই চিহ্নটা লিখে রাখেন, এম ইজ গ্রেটার দেন G2 ইজ গ্রেটার দেন G1 ইজ গ্রেটার দেন S। যদি কেমোসেন্সিটিভ ধরেন তাহলে S M G2 G1 লিখেছেন। পরীক্ষার সিঙ্গেল বেস প্রশ্ন এসেছিল, which one is the most radio sensitive phase of the cell cycle? Definitely M. Least radio sensitive S. Most chemosensitive S. Least chemosensitive G1. G0 এর আলাপ কি এখানে আছে? নিষ্প্রয়োজন। ঠিক আছে, সেক্ষেত্রে তাহলে আমরা যখন রেডিও সেন্সিটিভিটির প্রশ্ন তুলছি তখন কিন্তু আমরা এম ফেজে থাকি। ইভেন পরীক্ষা যদি এরকমও থাকে যে লেট এম, একটা অপশন সিঙ্গেল বেস্ট এম দেওয়া আছে আর একটা লেট এম দেওয়া আছে, ইয়োর চয়েস উইল বি লেট এম, মানে এম এর যত কর্নারে যাওয়া যায় সে অবস্থায় রেডিও সেন্সিটিভ মোস্ট এফেক্টিভ। এখানে প্রসঙ্গত বলে রাখা ভালো, পরীক্ষা এসেছিল যে রেডিও থেরাপি যখন পেশেন্টকে দেওয়া হয় তখন সেটা কিভাবে হয়, কোন ডিস্ট্রাকশন প্রসিডিওরে মারা যায়, সেটা কি নেক্রোসিস হবে না অ্যাপোপ্টোসিস হবে। রেডিওথেরাপি বেসিক্যালি হচ্ছে ডিএনএটাকে ডিস্ট্রয় করে দেয়, যখন সে ডিএনএ ডিস্ট্রয় করবে সেলটা নিজে থেকেই মরে যায়। সো রেডিওথেরাপির যে সেল ডিলিশন হয় দিস ইজ বাই দ্য প্রসেস অফ অ্যাপোপ্টোসিস। পরীক্ষা এসেছিল, কথাটি মনে রাখবেন, ঠিক আছে, বাই দ্য প্রসেস অফ অ্যাপোপ্টোসিস। এরপরে আপনি যদি ডেভিডসনের ছবিটার দিকে খুব ভালো করে তাকান, দেখেন এই যে অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড অ্যালকাইলেটিং এজেন্টস তারা কিভাবে মোস্ট এফেক্টিভ, কিভাবে কাজ করে। অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড অ্যালকাইলেটিং এজেন্টস মানে ইট ক্যান অ্যাক্ট, ইট ক্যান অল্টার, ইট ক্যান ইন্টারাপ্ট এনি পার্ট অফ দি সেল সাইকেল। ঠিক আছে, এই যে অ্যালকাইলেটিং এজেন্ট, যে কোনো বেঞ্জিক প্রোডাক্টস, অ্যালকালাইন প্রোডাক্টস, তারপরে হচ্ছে অ্যান্টিবায়োটিক, চাইল্ডহুডে কেন বেশি বেশি অ্যান্টিবায়োটিক নেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়, কারণ হচ্ছে বলা হয় যে ডেভেলপিং যে ব্রেন, ডেভেলপিং যে সেল, ডেভেলপিং যে বিভিন্ন গ্ল্যান্ডস, এগুলোর উপরে অ্যান্টিবায়োটিক কোনো নেগেটিভ এফেক্টস আছে কিনা সেটা কিন্তু, কারণ হচ্ছে ইট ক্যান অ্যাক্ট এনি পার্ট অফ দিস সেল সাইকেল, যার ক্ষেত্রে ক্ষতি করছে সেটা আমি বুঝতে পারছি না। ওকে, সো আমরা কিন্তু জেনে গেলাম যে কেমো অ্যান্ড রেডিও সেন্সিটিভ ফেজ এবং মোস্ট কেমো, মোস্ট লিস্ট কেমো, মোস্ট রেডিও অ্যান্ড লিস্ট রেডিও সেন্সিটিভ ফেজ অফ দি সেল সাইকেল। আশা করছি সেল সাইকেলের এই জায়গাগুলো মনোযোগ দিয়ে পড়লে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপরে আমরা ঢুকবো হচ্ছে একটা ছবি দেখব, সেই ছবির ভেতরে চলেন আমরা কিছু জিনিস জানার চেষ্টা করি। নর্মালি কোনো একটা সেল পপুলেশনে ধরেন সেখানে 4 কোণা সেলরা বসবাস করত, 4 কোণা যাদের রেক্টাঙ্গুলার, দিস আর দ্য নর্মাল ইনহ্যাবিটেন্টস কোন একটা এরিয়ার। এবং এই সেলগুলো কি হচ্ছে, হঠাৎ করে এদের উপরে থ্রেট শুরু হলো, ইনজুরিয়াস এজেন্টস, অকুপেশনাল এজেন্টস, আর্সেনিক, ওকে, তারপরে হরমোনাল ইনফ্লুয়েন্স, হোয়াট এভার ইট ইজ, ফাংশনাল ইনফ্লুয়েন্স, তারপরে হচ্ছে যে কোনো ধরনের জেনেটিক ইনফ্লুয়েন্স, তারপরে এক্ষেত্রে যে স্মোকিং, ইভেন স্মোকিং। সো এই জিনিসগুলো যখন হচ্ছে ধরেন ডেজ আফটার ডেজ কে আপনার এখানে টর্চার চলছে, তাহলে যখন এটা টর্চার চলতে থাকবে এর মধ্যে যে সেলগুলো লেবাইল সেল অথবা স্টেবল সেল, কিছু সেল মারা যাচ্ছে, এরা দুর্বল চিত্ত, এরা কি করবে, এরা যাদের মধ্যে যাদের সংখ্যা বৃদ্ধি করে, কিছু সেল আছে যে যারা দুর্বল চিত্ত, এদেরকে গুটিয়ে নেবে, এদেরকে আমরা বলছি অ্যাট্রফি, সে অ্যাডাপ্টেশনের চেষ্টা করবে। এর মধ্যে যাদের কি আছে, প্রলিফারেটিং ক্যাপাসিটি আছে, সে সংখ্যা বাড়িয়ে এটা থেকে সেভ করার চেষ্টা করবে, তখন কি হবে, এটাকে বলছে হাইপারপ্লাসিয়া।
পার্মানেন্ট সেলগুলো কিভাবে সেভ করার চেষ্টা করবে? হাইপারট্রফি হয়ে। কিন্তু যেগুলো কি মানে এরা নিজেদেরকে এভাবে সেভ করার চেষ্টা করে, বাট যেগুলো সুবিধাভোগী দুর্বল চিত্ত তারা কি করবে? তারা কিন্তু কি করবে? ক্যারেক্টার চেঞ্জ করে ফেলবে। সো এই 4 কোণা সেলদের এলাকায় কি হলো? 3 কোণা সেলদের জন্ম হলো। তারা ক্যারেক্টার চেঞ্জ। When an adult type of cell transform into another type of adult cell, this is called metaplasia. এই যে মেটাপ্লাসিয়া হলো, কি হবে? তাহলে 4 কোণাদের এলাকায় 3 কোণা সেলের জন্ম হলো, যেটা এখানে থাকার কথা ছিল না। এই 3 কোণা সেল ট্রায়াঙ্গুলার কিন্তু বডির একজন নর্মাল ইনহ্যাবিট্যান্টস, সে কিন্তু অন্য জায়গায়। If you are a student of Genesis in the classroom, you are a normal inhabitant, but in your hospital, okay, another employee, অন্য যারা স্বাস্থ্যকর্মী আছে তারা কিন্তু these are not natural in the Genesis classroom. So ডক্টর ছাড়া অন্য কেউ যখন আসবে, these are metaplastic student, okay, সে কিন্তু হসপিটালে কাজ করছে, like sister or brother or nurse, any other person. সো অন্য জায়গার জিনিস যখন আমার এখানে থাকা, কেন? রিপ্রোগ্রামিং অফ দ্য সেল। এই কি রিপ্রোগ্রামিং কি হয়? যেখান থেকে ইয়ে তৈরি হয়, এটাকে বলে স্টিম সেল, রিপ্রোগ্রামিং অফ দ্য স্টিম সেল। তাহলে আমরা কি পেলাম? এই 4 কোণা এলাকার 3 কোণা সেল পেলাম। জিআইটি যে গ্যাস্ট্রিকে কলামনার সেল, স্টোমাকেও কলামনার সেল কোথায়? ইন্টেস্টাইনও। কিন্তু ইন্টেস্টাইনের পরিবেশ কি? অ্যালকালাইন। স্টোমাকের পরিবেশ কি? অ্যাসিডিক, তাই না? অ্যাসিডিক। সো যদি কোনো কারণে ইন্টেস্টাইনের কলামনার এপিথেলিয়ামগুলো স্টোমাকে এসে ভিড় জমায় বা ওখানে এসে রিপ্লেস করে, তাহলে কি হবে? মেটাপ্লাস্টিক চেঞ্জ বলবো। তখন এটাকে বলবো ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া অফ দ্য স্টোমাক বা অ্যাট দ্য স্টোমাক। সেম ঘটনা যখন ইসোফেগাসে ঘটবে, তখন আমরা বলবো ব্যারেটস ইসোফেগাস। দিস ইজ কল্ড মেটাপ্লাসিয়া। এখন এই যে মেটাপ্লাসিয়া হলো, তাও ভালো ছিল, 4 কোণাদের 3 কোণা হলো, বাট দিস থ্রেড ইজ গোয়িং অন, প্রবলেম ঝামেলা চলছে, এই থ্রেড চলছে, এই নির্যাতন চলছে। আলটিমেটলি কি হবে? এই 4 কোণা 3 কোণাদের এলাকায় হঠাৎ করে দেখা গেল একদিন লম্বা লম্বা সেল তৈরি হলো। তাও তো ভাই আগে কোণা ছিল, এটা তো কোণাও নেই। সেক্ষেত্রে এদেরকে আমরা বলবো অ্যাবসলিউটলি ডিসঅর্ডার্ড গ্রোথ। যখন এই ডিসঅর্ডার্ড গ্রোথ হবে, তাকে আর আমরা মেটাপ্লাসিয়া বলতে পারবো না, তাকে আমরা বলবো ডিসপ্লাসিয়া। ওকে, ডিসপ্লাসিয়া। তাও ভালো ছিল, বিকজ প্রতিদিন 10টা সেল তৈরি হতো, 10 সেল পার ডে। অ্যাবনর্মাল, ঠিক আছে, তৈরি হচ্ছে। কিন্তু this stress is going on, the procedure is going on, genetic influence is going on, all on a sudden কোন একদিন থেকে এই 4 কোণা 3 কোণাদের এলাকায় এই লম্বা লম্বা সেলগুলোই সংখ্যাগরিষ্ঠ হয়ে যাওয়া শুরু করলো, এবং তারা কি করলো? প্রতিদিন 10,000 পার ডে তৈরি হওয়া শুরু হলো। ভয়ঙ্কর ঘটনা। প্রতিদিন 10,000 সেলস পার ডে। তাহলে এই সেলগুলো যে নতুন তৈরি হচ্ছে, এদেরকে জায়গা দিতে হবে না? তাহলে এদেরকে যদি জায়গা দিতে হয়, তখন কি করবে? সে সফটেন এরিয়ার মধ্যে পোর্ট্রেটেড হওয়া শুরু করবো। দেয়ার ইজ এ সোয়েলিং। কেন এই ঘটনাটা কেন হচ্ছে? তার মানে হচ্ছে দ্য মাইটোটিক রেট ইজ ট্রিমেন্ডাসলি হাই। আগে যেখানে 10টা হতো, এখানে এখন 10,000 সেলস পার ডে তৈরি হওয়া শুরু হয়েছে। ট্রিমেন্ডাসলি হাই। দ্বিতীয় যেটা কথা হচ্ছে, এই সেলগুলো শুধুমাত্র উপরের দিকে যে মানে সফটেন এরিয়া যাবে না। এখানে যে আমার কি আছে, এপিডার্মিস, ডার্মিস, বেসমেন্ট, মেমব্রেন, কিছু বেয়ারাস সেল আছে, তারা কি করবে? নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে, নিচের দিকে ঠেলে যাওয়ার চেষ্টা করবে।
বেসমেন্ট মেমব্রেনকে ফুটো করার চেষ্টা করবে, বাট ইট ইজ আ সো টাফ structure, is very difficult to pierce. There are some structure in the body which is very difficult to pierce for the invasion. Invasion is very difficult. সেল সহজে ফুটো করতে পারে। এর মধ্যে আছে কি বেসমেন্ট মেমব্রেন which is formed with collagen type 1 and type 3 ম্যাক্সিমাম, আরো কিছু আছে কোলাজেন, যে কোলাজেন দিয়ে কি বোনস ফর্মেশন হয়, লিগামেন্ট টেন্ডন গুলো ফর্মেশন হয়, ওদের ওই কোলাজেন দিয়ে এটা তৈরি। এছাড়া আছে কি আর্টারিওল, ভেরি টাফ স্ট্রাকচার, কার্টিলেজ, এগুলোকে সহজে ক্যান্সার সেল ইনভেড করতে পারে না। তাহলে কিছু সেল আছে যারা সেই দুঃসাহস পর্যন্ত কিন্তু তারা হচ্ছে দেখায়। এমত অবস্থায় এই যে সেল, এই ঘটনাটাকে আমি তাকে ঠেকাতে পারছি না, তখন কিন্তু আর আমরা তাকে ডিসপ্লাসিয়া বলতে পারবো না। এই ঘটনাটাকে আমরা বলবো কি নিওপ্লাসিয়া। তাহলে আপনাকে বলি তাহলে ডিসপ্লাসিয়া নিওপ্লাসিয়ার মধ্যে পার্থক্যটা কি? তার আগে শুনেন, এই পর্যন্ত ওই পার পর্যন্ত এভরিথিং ক্যান রিভার্স। পরীক্ষা আসবে which changes are reversible? অ্যাট্রফি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া। এই চারটার বাইরে কোনো সেলুলার অ্যাডাপটিভ চেঞ্জেস নাই। দিস আর দ্য অ্যাডাপটিভ চেঞ্জেস, these are reversible. Even dysplasia can reverse, but neoplasia is irreversible. Dysplasiaর ইনভেসিভনেস নাই বললেই চলে, কিন্তু নিওপ্লাসিয়ার ইনভেসিভনেস আছে, সে ফুটো করতে জানে। মাইটোটিক রেট লিটল বিট রেজড or normal, tremendously high. Neoplasia ক্ষেত্রে it is tremendously high. So you can differentiate dysplasia and neoplasia. এখন আমরা কয়েকটা জিনিস জানার চেষ্টা করব, সেটা হচ্ছে এই যে নিউপ্লাসিক বা ক্যান্সার, ঠিক আছে, এই নিউপ্লাসিয়া অথবা ক্যান্সার যেটাকে আমরা বলছি, সেটার কিছু টার্ম আমাদের জানতে হবে। নাম্বার 1, ইন সিটু ক্যান্সার, ইনভেসিভ ক্যান্সার, ইনফিলট্রেটিভ ক্যান্সার। ওকে, এই যে নিওপ্লাস্টিক চেঞ্জেস, তাহলে যে ক্যান্সারটা অনেক বেয়ারা, সে কি করবে? এপিডার্মিস, ডার্মিস, বেসমেন্ট মেমব্রেন পর্যন্ত যাবে, দেয়ালটা ধরেছে তো রং উঠে ফেলেছে অথবা সিমেন্ট খসে পড়েছে, কিন্তু সে দেয়াল ফুটো করে নাই, দেয়াল ভেঙে ফেলে। তাহলে যে ক্যান্সারটার ন্যাচার এরকম, তাকে আমরা বলবো যে ইন সিটু কার্সিনোমা, কার্সিনোমা ইন সিটু। কিন্তু ক্যান্সারটা এতটাই বেয়ারা, সে কি করেছে? পুরো বেসমেন্ট মেমব্রেন ফুটো করে ফেলেছে। তাহলে বেসমেন্ট মেমব্রেন ফুটো করাকে আমরা এত ভয় পাই কেন? বিকজ দেয়ার আর লিমফেটিক্স কোথায়? আন্ডার দ্য বেসমেন্ট মেমব্রেন। যখনই সেটা ফুটো করবে, সে লিমফেটিক চ্যানেল পেয়ে যাবে, ওখানে পর হাঁটতে 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 দূরে কোথাও গিয়ে ব্রেইনে অথবা
ওখানে গিয়ে সে নতুনভাবে ক্যান্সার তৈরি করে, বোনসে গিয়ে, লাংসে গিয়ে, লিভারে গিয়ে সে তৈরি করার চেষ্টা করে। তাহলে যেই ক্যান্সারটা অলরেডি বেসমেন্ট মেমব্রেন ফুটো করে ফেলেছে, তখন কিন্তু আর তাকে আমরা ইনসিটু বলতে পারছি না, তার নাম হয়ে যাবে ইনভেসিভ ক্যান্সার। ইনভেসিভ যখন হয়ে যাবে, সে হাঁটতে হাঁটতে দূরে কোথাও গিয়ে আবার নতুন ক্যান্সার তৈরি করলো, এই ক্যান্সারকে আমরা বলবো হচ্ছে ইনফিলট্রেটিভ অর মেটাস্টেটিক ক্যান্সার। আপনি কি আমার সাথে একমত হবেন যে যেই ক্যান্সারটার ইনফিল্ট্রেশন হয় তার অবশ্যই ইনভেসিভ প্রপার্টি থাকতে হবে? ডু ইউ এগ্রি? ইয়েস। কিন্তু ইনভেসিভনেস আছে, ইনভেশন করেছে, তার মানে এই নয় যে সব ক্যান্সারই ইনফিল্ট্রেশন অথবা মেটাস্টেসিস হবে। যেই ক্যান্সারের ইনভেসিভনেস আছে কিন্তু ইনফিল্ট্রেশন হয় না, তাকে আমরা বলবো লোকালি ম্যালিগন্যান্ট টিউমার or locally invasive tumor. Commonest example is ki basal cell carcinoma, amyloma, glioma. These are some locally invasive tumor having the invasiveness but usually not metastasize. Okay? তারা locally malignant. তাহলে এই জিনিসটা আমরা জানার চেষ্টা করলাম। এখন আরেকটা গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো। আপনি যখন ডাক্তারের কাছে রোগীকে পাঠালেন, ধরেন এই একটা স্যাম্পল, একটা স্যাম্পল, আপনি কি করলেন, এখান থেকে বায়োপসি নিলেন। এটা হচ্ছে স্যাম্পল 3, স্যাম্পল 2, এখান দিয়ে একটা স্যাম্পল নিলেন, স্যাম্পল 1। আমাকে এখন বলেন which sample is worst? Definitely 3. Sample 3. কেন? Which sample is better? আপনি আন্ডার দি মাইক্রোস্কোপ স্যাম্পল কোনটা ভালো পাবেন? স্যাম্পল 1। কেন? কারণ হচ্ছে এই যে স্যাম্পল 1 এর ভেতরে আমি যখন এই স্যাম্পলের আন্ডার দি মাইক্রোস্কোপ দেখব যে হ্যাঁ এটা কিন্তু এমনি তো আর বায়োপসি নেওয়া হবে না, নিশ্চয়ই একটা কারণ আছে, ওখানে কোনো একটা টিউমার ছিল। তাহলে ওই টিউমারের এই স্যাম্পলটা আমি পেলাম, ওই স্যাম্পলটা পেয়ে আমি আন্ডার দি মাইক্রোস্কোপ দেখলাম, আমি 100টা সেল দেখার চেষ্টা করছি, দেখলাম সব কটা সেল আইডেন্টিক্যাল। তাহলে যখনই আইডেন্টিক্যাল সেল দেখব আমি বুঝবো যে এখানে একটা বিনাইন প্রলিফারেশন হয়েছে। কেন বিনাইন বললাম? অনেকগুলা কারণ আছে। কারণ হচ্ছে সেলগুলা দেখতে আইডেন্টিক্যাল, একটার সাথে মিল আছে। নাম্বার 2, এই যে নিউক্লিয়াসটা, এটা পুরো সেলের তুলনায় 4 গুণ বা 6 গুণ ছোট। নিউক্লিয়াসটা ছোট, এটার মধ্যে ডিএনএ কন্টেন্ট অলমোস্ট নর্মাল। যখন স্টেইন করছি ইট টেক্স নর্মাল স্টেইন। এটার যে মাইটোটিক যে ডিভিশনগুলো আছে, রেটগুলো আছে, এগুলোর প্রলিফারেটিভ অ্যাক্টিভিটিও মোটামুটি নর্মাল। এই সিদ্ধান্ত নিয়ে আমি বলবো হ্যাঁ, ইট ইজ এ প্রলিফারেশন, ইট ইজ এ টিউমার, বাট ইট ইজ বেনাইন। এই সেলটার মধ্যে কি দেখব? এই সেলটার ভিতরে স্যাম্পল 2 যখন আমার কাছে আসলো, আমি দেখব যে হ্যাঁ 2-5টা সেল একটু ঝামেলা আছে, চিনতে পারছি না। এটা হিস্টোপ্যাথোলজিস্ট বা প্যাথোলজিস্টরা আরো অনেক ভালো বলতে পারবেন, আমি জাস্ট খুব ইজিলি আপনাকে বলার চেষ্টা করছি যে কিছু সেলের মধ্যে ঝামেলা আছে, ম্যাক্সিমামই ভালো আছে। তখন আমরা চাই এখানে একটা ডিসঅর্ডার গ্রোথ আছে, কারণ এখানে ইনভেশনের কোনো নেচার পাওয়া যায়নি। Think about the worst sample. Worst sample কি হচ্ছে? Worst sample যখন
নাম্বার হচ্ছে এক একটা সেল এক এক রকম। প্রথমে আপনি চমকে গেলেন, ঠিক আছে? প্লিউমরফিজম, কোনটা লম্বা, কোনটা বেটে, কোনটা খাটো, কোনটা মোটা, কোনটা চিকন। ওকে, প্লিউমরফিজম ইজ দেয়ার, ডিফারেন্ট টাইপস অফ সেলস। নাম্বার 2, এটার মধ্যে নিউক্লিয়াস যখন দেখতে গেলেন, ইভেন নিউক্লিয়াস একদম মনে হচ্ছে পুরোটা বেরো 1:1 এমনও হয়ে যেতে পারে, যেহেতু র্যাপিডলি প্রলিফারেশনের এদের আছে, ডিএনএ কন্টেন্ট ইজ টু হাই অ্যান্ড দেয়ার ইজ হাইপারক্রোমাসিয়া। ওকে, হাইপারক্রোমাসিয়া। Hyperchromasia. Mitotic rate tremendously high. নর্মালি তো বাইপোলার থাকে, কিন্তু ক্যান্সার সেল যেগুলো মোর অ্যাগ্রেসিভ, সে তো যেন তেন ভাবে ডিভাইডেশনের জন্য চিন্তা করবে, ঠিক আছে? সে বাইপোলার, ট্রাইপোলার, টেট্রাপোলার, কোয়াড্রিপোলার, বিজারি ফিচার নিয়ে সে রিপ্রেজেন্ট করবে। একসাথে বের হতে গিয়ে কিছু টিউমার সেল একসাথে এরকম গুলটো পাকিয়ে যায়, জায়ান্ট সেল ফর্ম করে ফেলবে। কিছু সেল ফেটে ভেঙে যাবে, দেয়ার উইল বি হেমোরেজ, নেক্রোসিস, কিছু ফিচার ওখানে পাওয়া যাবে। সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে এই যে এখান থেকে দেখা যাবে কি বেসমেন্ট মেমব্রেন ফুটো হয়ে গিয়েছে, দেয়ার ইজ ফিচার্স অফ ইনভেশন। তখনই আপনি নিশ্চিত হয়ে যাবেন যে দেয়ার ইজ এ ম্যালিগন্যান্ট চেঞ্জ। পরীক্ষা এটাই আসবে, হোয়াট আর দ্য ফিচার্স অফ এ ম্যালিগন্যান্ট এরিয়া, হোয়াট আর দ্য ফিচার্স অফ এ ম্যালিগন্যান্ট সেল। ঠিক আছে, তাহলে আপনি কিন্তু জিনিসগুলো জানলেন। আমি লেকচার শিটে যখন যাব এটা আপনাকে আবার বলার চেষ্টা করব। এখন আপনি 100টা সেল নিয়েছেন, কি দেখলেন? আপনি কোথায় দেখলেন? দেখলেন হচ্ছে আন্ডার দি মাইক্রোস্কোপ। এই যে মাইক্রোস্কোপে আপনি দেখলেন 100টা সেলের ভেতরে, আপনি দেখলেন যে 100টা সেলের ভেতরে আমি 75টাকে চিনতে পারছি, 25টাকে চেনা যাচ্ছে না। তখন বলবে গ্রেড 1। 50 থেকে 75টা চেনা যাচ্ছে, গ্রেড 2। 25 থেকে 50টা পর্যন্ত চেনা যাচ্ছে, গ্রেড 3। ও মাই গুডনেস, 25টাকেও চিনতে পারছি না, দিস ইজ গ্রেড 4। হুইচ ওয়ান ইজ ওর্স্ট? ডেফিনেটলি গ্রেড 4। কি দেখে বুঝলেন যে 100টা সেল একটার সাথে মিল নাই, 25টার সেলের মধ্যে কোনো মিল পাচ্ছি না? কি দেখে বুঝলেন? দেখে বুঝলেন দিস আর দ্য ফিচার্স। ওই যে ফিচারগুলো আপনি দেখে বোঝার চেষ্টা করলেন। সো আন্ডার দি মাইক্রোস্কোপ আপনি ওই সেলগুলোকে দেখে এই যে ফিচারগুলো মেলাবার চেষ্টা করলেন, দিস ইজ কল গ্রেডিং অ্যাকচুয়ালি। তাহলে হোয়াট ইজ গ্রেডিং? ইটস ডান আন্ডার দি মাইক্রোস্কোপ। কি দেখবেন? পরীক্ষা এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। গ্রেডিংয়ে কি কি দেখা হয়? গ্রেডিংয়ে কি কি দেখা হয়? তাহলে আমরা যখন গ্রেডিং পড়তে যাব তখন আপনার কাছে একটা জিনিস শুধু জানতে চাবো, ফিচার্স অফ অ্যানাপ্লাসিয়া। ওকে, ফিচার্স অফ অ্যানাপ্লাসিয়াগুলো মাথায় রাখলে আপনি গ্রেডিংয়ের প্রশ্নগুলো ইজিলি ধরতে পারবেন। তাহলে চলে আসেন আমরা ফিচার্স অফ অ্যানাপ্লাসিয়া পড়ার চেষ্টা করি।